আমাদের সমাজে এমন অনেক প্রভাবশালী লোক আছে যারা নিজেদের রাজনৈতিক শক্তি এবং পেশি শক্তি বলের মাধ্যমে সমাজে নানান ধরনের অপকর্ম করে থাকে। ক্ষমতার লোভে পড়ে তারা যে কোনো জঘন্যতম কাজ করতে রাজি থাকে, আর যদি সমাজের কেউ তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে আসে তাহলে তাকেও পড়তে হয় নানা রকম বিড়ম্বনায়, হারাতে হয় জীবন। এমনই একটি পলিটিক্যাল থ্রিলার গল্প নিয়ে নির্মিত সদ্য মুক্তি পাওয়া রঙিলা কিতাব সিরিজটি, যেখানে এক নোংরা রাজনীতির শিকার হয় এক দম্পতি। সিরিজটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত একদম আকর্ষিত করে রাখবে, আর শেষের চমক দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় মূল গল্পে। সিরিজের শুরুতে আমরা দেখি স্বরূপকাঠি উপজেলার একটি ভাসমান বাজারে হঠাৎ এক সকালবেলা একটি গলাকাটা লাশ ভেসে ওঠে। ভোরবেলা পানি তুলতে গিয়ে স্থানীয় এক দোকানদার লাশ দেখতে পায়। লাশের জামাকাপড় দেখে লোকজন ধারণা করে মৃতদেহটি স্থানীয় এমপি সাধু সাহেবের, কিন্তু লাশের মাথা না থাকায় কেউ নিশ্চিত হতে পারছিল না। এমপি সাহেবের মৃতদেহ ভেসে উঠতে দেখে চারিদিকে সাড়া পড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশের মাথা খোঁজার জন্য চিরুনি অভিযান শুরু করে। এমপি সাহেবের মৃত্যুর জন্য সবাই স্থানীয় পলিটিক্যাল লিডার নওরোজ সাহেবের ডান হাত প্রদীপকে সন্দেহ করা শুরু করে। আমরা প্রদীপকে দেখতে পাই আহত পা নিয়ে এক জায়গায় লুকিয়ে আছে। এলাকায় গন্ডগোল শুরু হয়ে যাওয়ায় নওরোজ সাহেব প্রদীপকে ফোন করে জানতে চায় আসলে সে এমপি সাহেবকে খুন করেছে কিনা। প্রদীপ তখন জানায় সে হত্যাকাণ্ডটি ঘটায়নি। তারপরও পরিস্থিতি উত্তপ্ত থাকায় নওরোজ সাহেব প্রদীপকে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে বলেন এবং এই সময় তার অ্যাসিস্ট্যান্ট জাহাঙ্গীরের সাথে প্রদীপকে যোগাযোগ রাখতে বলে। এখন কেন এলাকাবাসী, পুলিশ এবং মিডিয়া এমপি সাহেবের হত্যাকাণ্ডের সঙ্গে প্রদীপকে সন্দেহ করছে সেটা জানতে হলে আমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। প্রদীপ একসময় ছিল নওরোজ সাহেবের ক্যাডার। এলাকায় আন্ডারগ্রাউন্ডের সকল কাজ কন্ট্রোল করত প্রদীপ। নওরোজ সাহেবও প্রদীপকে নিজের ছেলের মতোই দেখত, তাই একটা সময় প্রদীপকে দিয়ে খুন খারাপি করালেও প্রদীপের বিয়ের পর সে যেন স্বাভাবিক জীবনে ফিরে যায় সেই ব্যবস্থা করে দেয় নওরোজ সাহেব। প্রদীপের এলাকায় একটি দোকান ছিল যেটি চালিয়ে তার সংসার বেশ ভালোভাবেই কেটে যেত। তার স্ত্রীর নাম ছিল শক্তি। ঘটনার সময় সে ছিল সন্তান সম্ভবা। প্রদীপের এবং তার স্ত্রীর ভালোবাসার সংসার খুব সুন্দরভাবেই চলে যাচ্ছিল। এর মধ্যে স্থানীয় এমপি সাধু সাহেবের সাথে স্থানীয় ব্যবসায়ীদের একটা দূরত্ব তৈরি করে। এই ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ছিল আজম ব্যাপারী। নির্বাচনের আগে নওরোজ সাহেবের পেশি শক্তি আর আজম ব্যাপারীর টাকা, এই দুইয়ের সাহায্য নিয়ে সাজু এমপি হয়ে নির্বাচনের পর সিদ্ধান্ত নেয় সে সৎ পথে থাকবে। আজম ব্যাপারীর অনেকগুলো ব্যবসার মধ্যে একটা ছিল মাদক ব্যবসা। তার মাদক বোঝাই একটি জাহাজ এমপি সাজুর নির্দেশে পুলিশ আটক করে। সেই জাহাজ চালানোর জন্য আজম ব্যাপারী এমপি সাহেবকে ঘুষ অফার করলে তিনি আজম ব্যাপারীকে চড় মেরে ঘর থেকে বের করে দেয়। সাজু নিজে এমপি হলেও সেই এলাকার সবচেয়ে প্রভাবশালী লোক ছিল নওরোজ সাহেব, যাকে অন্যরা শ্রদ্ধা করে জ্যাঠা বলে ডাকত। স্বরূপকাঠি অঞ্চলে চাচা অথবা কাকাকে জ্যাঠা বলা হয়। প্রভাবশালী হওয়া সত্ত্বেও নওরোজ সাহেব কখনো এমপি হবার চেষ্টা করেননি। তিনি সবসময় চেয়েছেন কিংমেকার হয়ে নিজের ব্যবসাকে বড় করতে। তার একটি চোখ ছিল পাথরের এবং এ কারণে তাকে দেখতে আরও ভয়ঙ্কর মনে হতো। এমপি কর্তৃক আজম ব্যাপারীর মার খাওয়ার ঘটনাটা চারিদিকে ছড়িয়ে গেলে নওরোজ সাহেব বেশ মনক্ষুণ্ণ হন, কারণ তাদের টাকাতেই এমপি হয়ে সাজু এখন তাদের উপরই নীতি দেখাচ্ছে। নওরোজের বর্তমান ক্যাডার বাহিনীতে যোগ্য এমন কেউ ছিল না যে সাজু এমপিকে ভয় দেখাতে পারবে। তাই আর কাউকে না পেয়ে নওরোজ সাহেব নিজেই প্রদীপের বাড়িতে চলে যায় এবং সিচুয়েশনটা ট্যাকেল করার জন্য তাকে অনুরোধ করে। শুরুতে নওরোজ সাহেব এমপিকে মেরে ফেলতে বললেও নিজের স্ত্রী গর্ভবতী থাকায় প্রদীপ আর খুন খারাপিতে জড়াতে চাইছিল না। পিতৃতুল্য নওরোজ সাহেবের অনুরোধ ফেলতে পারে না, তাই প্রদীপ এমপি সাহেবকে শুধু ভয় দেখানোর দায়িত্ব নিয়েছিল। তবে এই ব্যাপারটি নিয়ে শক্তি বেশ রিয়্যাক্ট করে, কারণ প্রদীপ তাকে কথা দিয়েছিল সে আর এই গুন্ডামির ভেতরে থাকবে না। তবে প্রদীপ শক্তির পেটে হাত রেখে ওয়াদা করে সে শুধু এমপি সাহেবকে ভয় দেখাবে, অন্য কোনো ঝামেলার মধ্যে জড়াবে না। এমপি সাধু সাহেবের অভ্যাস ছিল প্রতিদিন ভোরবেলায় হাঁটতে বের হওয়া। প্রদীপ তাকে ভয় দেখানোর জন্য সেই সময়টাই বেছে নেয়। নিজের একজন সঙ্গী যার নাম ছিল মোবাশ্বের, তাকে সাথে নিয়ে প্রদীপ খুব ভোরবেলাতে পিস্তল হাতে বের হয়।
এমপি সাহেব হাঁটতে হাঁটতে নিজের বডিগার্ডদের থেকে বেশ কিছুটা সামনে চলে যায়। সেই সময় তার পথ রোধ করে প্রদীপ। প্রদীপ এমপিকে বেশ নীতি না দেখিয়ে যাদের টাকায় ইলেকশনে জিতেছে তাদের পক্ষে কাজ করার কথা বলে। তবে এমপি সাহেব প্রদীপের থ্রেটে ভয় পায় না, উল্টো সে পিস্তল বের করে প্রদীপকেই গুলি করার জন্য। প্রদীপের হাতে পিস্তল ছিল, তবে সে কোনো গুলি করে না। উল্টো এমপি সাহেবই প্রদীপকে লক্ষ্য করে গুলি করা শুরু করে। ঠিক সেই সময় সেখানে এক অজানা তৃতীয় পক্ষ চলে আসে। কেউ কিছু দেখার আগেই তারা দূর থেকে এমপি সাজুকে গুলি করে। পেছন থেকে আসা বডিগার্ডেরা মনে করে প্রদীপই বুঝি এমপিকে গুলি করে মেরে ফেলেছে। তখন বডিগার্ড এবং প্রদীপদের মধ্যে গোলাগুলি হয় এবং প্রদীপ বডিগার্ডদেরকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার আগে তার নিজের পায়েও গুলি লাগে, আর তখন ঘটনাস্থলে তার পকেট থেকে মোবাইল পড়ে যায়। সবাই চলে যাওয়ার পর চাপাতি হাতে একদল লোক আসে এবং এমপি সাহেবের শরীরকে উঠিয়ে নিয়ে যায়। মূলত সেই তৃতীয় পক্ষই পরে এমপিকে জবাই করে এবং তার শরীর একটা জলাশয়ে আর মাথা বস্তাবন্দি করে একটি দোকানের সামনে ফেলে রেখে আসে। তবে এলাকাবাসী প্রদীপকে সন্দেহ করতে থাকে। তার বিরুদ্ধে এমপি সাহেবের লোকেরা এলাকায় মিছিল করতে থাকে। তবে নওরোজ সাহেবের ধারণা এমপিকে হত্যা করেছে আজম ব্যাপারীর লোকেরা। আজম ব্যাপারী ছাড়া এ ধরনের নোংরা কাজ অন্য কেউ করতে পারে না। সে বুঝতে পারে এখন সবচেয়ে বেশি রিস্কে আছে প্রদীপের স্ত্রী শক্তি। তাই সে নিজের সহকারী জাহাঙ্গীরকে পাঠায় শক্তিকে নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য। তবে তারা সেখানে যাবার আগেই এমপি সাহেবের লোকেরা প্রদীপের বাড়িতে আক্রমণ চালায়। প্রেগনেন্ট অবস্থায় শক্তি কোনো রকমে বাসার পেছন দিয়ে পালিয়ে যায়। প্রদীপ জঙ্গলে শক্তির জন্য অপেক্ষা করছিল। তবে স্থানীয় গুন্ডাদের তাড়া খেয়ে শক্তি মোবাইল ফেলেই অন্যদিকে পালিয়ে যায়। তখন প্রদীপ খুব টেনশনে পড়ে যায়, কারণ সে আর শক্তির সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। শক্তি অবশ্য এরপরে ঘাটে ফিরে থাকা একটা নৌকা দিয়ে সেই অঞ্চল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এর মধ্যে ভাসমান বাজারে এক দোকানদার নিজের দোকানের সামনে থেকে বস্তাবন্দি অবস্থায় সাজু এমপির কাটা মাথাটা খুঁজে পায়। ইতিমধ্যে ঘটনাস্থলে প্রদীপের পিস্তল এবং মোবাইল পাওয়া যায়। পুলিশ তাকেই ১ নাম্বার আসামি হিসেবে খোঁজা শুরু করে। প্রদীপ তখন তার সহকারী মোবাশ্বেরকে এলাকা ছেড়ে চলে যেতে বলে আর নিজে চলে যায় তার দোকানের কর্মচারী মজনুর কাছে। মজনু প্রদীপের দোকানের পেছনে একটা অস্থায়ী ঘরে থাকত। মজনুর কাছ থেকে প্রদীপ জানতে পারে শক্তি নৌকা নিয়ে এলাকা ছেড়ে চলে গেছে। সকালে পুলিশের একটি দল প্রদীপের বাড়ি থেকে শুরু করে সব জায়গাতে তাকে এবং তার স্ত্রীকে খুঁজতে থাকে। আর সকালে মজনুকে চা নিয়ে যেতে দেখে তার ঘাড়ে পিস্তল ঠেকিয়ে এমপির একজন লোক তাকে দিয়ে জোর করে দোকান খোলায়। প্রদীপ তখনও আহত অবস্থায় শুয়েছিল। পিস্তলের মুখে মজনুকে দিয়ে সেই লোকটি প্রদীপকে বেঁধে ফেলে। দুর্ভাগ্যক্রমে ঠিক সেই মুহূর্তেই মজনুর কাছে ফোন করে প্রদীপের স্ত্রী শক্তি। ওই লোকটি কৌশলে শক্তির ঠিকানা জেনে ফেলে। ইতিমধ্যে লোকটি তার অন্যান্য সহযোগীদেরকে ফোন দিয়ে ডেকে নিয়ে এসেছে। প্রদীপ বুঝতে পারে একবার অন্যান্য লোকেরা যদি চলে আসে তার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব হবে না। তাই অন্যরা চলে আসার আগেই আহত বাঘের মতো সে ওই লোকটিকে আক্রমণ করে এবং তার দড়ি বাঁধা হাত দিয়েই তাকে শ্বাসরোধ করে হত্যা করে। আর এরপরেই শক্তিকে খোঁজার জন্য প্রদীপ নৌকা দিয়ে এলাকা ছেড়ে চলে যায়। এদিকে এমপি সাধু সাহেবের জানাজা ও দাফনের কাজ শুরু হয়। দাফনের আগে নওরোজ সাহেব নিজে তার বাড়িতে আসে সাধু সাহেবের সদ্য বিধবা স্ত্রী হেলেনার সাথে দেখা করার জন্য। মূলত তার লক্ষ্য ছিল তাকে জানানো যে খুনটা তার লোক প্রদীপ করেনি। তবে হেলেনা খুবই বোল্ড একজন মহিলা। তিনি নওরোজের সাথে দেখা করতে অস্বীকৃতি জানায়। ব্যাপারটা নওরোজ খুব ভালোভাবে নেয় না। তবে গাড়ি নিয়ে ফেরার পথে নওরোজ সাহেবের গাড়িতে এমপি সাজুর লোকেরা হামলা করে। কোনো রকমে তারা সেখান থেকে গাড়ি নিয়ে বের হয়ে আসে। নওরোজ সাহেব বুঝতে পারে পরিস্থিতি ধীরে ধীরে তার হাতের বাইরে চলে যাচ্ছে। এর মধ্যে প্রদীপের খোঁজ করতে তার বাড়িতে পুলিশও আসে। সবকিছু মিলিয়ে তিনি আপাতত প্রদীপের সাথে সরাসরি কোনো যোগাযোগ না করার সিদ্ধান্ত নেন এবং তার অ্যাসিস্ট্যান্ট জাহাঙ্গীরকে বলে দেন প্রদীপের পালিয়ে থাকার জায়গা বা হাইড আউটের ব্যবস্থা করতে। এদিকে প্রদীপ শক্তিকে নিয়ে যাওয়ার জন্য শক্তির বান্ধবীর বাড়িতে আসে, কিন্তু সেই সময় পুলিশও সেই বাড়িতে আসে শক্তির খোঁজ করতে। প্রদীপ অবশ্য সেটা আগে থেকে বুঝতে পেরেই শক্তিকে বাড়ির বাইরে বের হয়ে আসতে বলে, কিন্তু কোনোভাবেই এমপি সাহেবের লোকেরাও জানতে পেরেছিল শক্তি সেখানেই রয়েছে। তাই পুলিশ চলে যাওয়ার পর তারাও শক্তিকে তাড়া করে। প্রদীপ আগে থেকেই জাহাঙ্গীরের পাঠানো মাইক্রো নিয়ে বাইরে রেডি ছিল, তাই লোকগুলোর হাত থেকে শক্তিকে বাঁচিয়ে সেই মাইক্রোতে করে তারা পালিয়ে যায়।
জাহাঙ্গীর প্রদীপকে লুকিয়ে থাকার জন্য খাগড়াছড়িতে পাঠিয়ে দেয়। সেখানে বোরহান নামের একটি লোক তাদেরকে একটি কটেজে থাকার ব্যবস্থা করে দেয়। এরই মধ্যে সমস্ত টিভি চ্যানেলে প্রদীপের ছবি দেখিয়ে এমপি হত্যার জন্য তাকে ধরিয়ে দেওয়ার জন্য নিউজ চলে আসে। তাই কটেজের বাইরে যাওয়াটা প্রদীপের জন্য রিস্কি হয়ে পড়ে। নওরোজ সাহেব নিজে কথা না বললেও জাহাঙ্গীরের মাধ্যমে নিয়মিতই প্রদীপের খোঁজ খবর রাখতেন। আসলে তিনি প্রদীপকে নিজের ছেলের মতোই স্নেহ করতেন। ছোটবেলায় প্রদীপের বাবাকে একদল সন্ত্রাসী হত্যা করেছিল। আবার সেই সন্ত্রাসী গ্রুপটাই নওরোজ সাহেবেরও শত্রু ছিল। একদিন তাকে হত্যা করার জন্য ধাওয়া করে সেই দলটা। তখন নওরোজ সাহেব প্রদীপের বাড়িতে আশ্রয় নিয়েছিল। সেদিন সন্ত্রাসীদের গুলিতে প্রদীপের মাও মারা যায়। আর নওরোজ সাহেব প্রদীপের হাত দিয়ে পিস্তল চালিয়ে সেই সন্ত্রাসীদের হত্যা করে। মা বাবা হারানোর পর প্রদীপকে নিজের কাছে নিয়ে এসে সন্তানের মতোই বড় করেন তিনি। আর এভাবেই প্রদীপ হয়ে উঠেছিল নওরোজ সাহেবের ডান হাত। তবে এই মুহূর্তে নওরোজ সাহেব প্রদীপকে সরাসরি কোনো রকম সাহায্য করতে পারছিলেন না। এর মূল কারণ ছিল এমপি সাজু মারা যাবার পর সামনেই স্বরূপকাঠিতে উপনির্বাচন হবে। নতুন এমপি নির্বাচিত হবে সেই নির্বাচনের মাধ্যমে। এতদিন রাজনীতি থেকে দূরে থাকলেও এবার নওরোজ সাহেব নিজেই এমপি ইলেকশনে দাঁড়ানোর প্ল্যান করছেন। তাই আপাতত তিনি নিজের ইমেজ ক্লিন রাখার চেষ্টা করছেন। আবার সেই আজম ব্যাপারীও এই উপনির্বাচনে এবার মনোনয়ন প্রত্যাশী ছিল। এজন্য সে লোক দেখানো দান খয়রাত করা শুরু করেছিল। তবে তার এই পরিবর্তন নওরোজ সাহেব ভালোভাবে নেয় না। শরতের এক সুন্দর বিকালে নদীর স্নিগ্ধ হাওয়া খাওয়ার জন্য তিনি নৌকাতে আজম ব্যাপারীর সাথে নির্বাচনের প্ল্যান করার জন্য একটা মিটিং ডাকেন। নওরোজ সাহেব এমপি সাজু হত্যাকাণ্ডে আজম ব্যাপারীকে দায়ী করলেও আজম ব্যাপারী এই ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা সম্পূর্ণ অস্বীকার করে। এসব নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আজম ব্যাপারী নওরোজ সাহেবের সাথে বেয়াদবি শুরু করলে তিনি উত্তেজিত হয়ে আজমকে লাথি দিয়ে পানিতে ফেলে দেন। আজম ব্যাপারীর মতো একজন ধুরন্ধর লোকের সাথে প্রকাশ্যে শত্রুতা শুরু করার পর নওরোজ সাহেব বুঝতে পারেন তাকে বেশ সাবধানে থাকতে হবে। তিনি নিজের সব কাজ করাতেন জাহাঙ্গীরকে দিয়ে। তবে তিনি জানতেন না এই জাহাঙ্গীর ইতিমধ্যে ডাবল গেম খেলা শুরু করে দিয়েছে। অর্থাৎ সে আজম ব্যাপারীর কাছ থেকে টাকা খেয়ে তার হয়ে কাজ করা শুরু করে দিয়েছে। প্রদীপের পেছনে লোক লাগানো থেকে শুরু করে সবকিছুতেই জাহাঙ্গীরের ইনভলভমেন্ট আছে। প্রদীপকে খাগড়াছড়িতে পাঠানোর পর আজম ব্যাপারীর লোকদেরকেও সে জানিয়ে দেয় যে প্রদীপ সেখানে আছে। ফলে তারা প্রদীপকে বাইরে একা পেয়ে আক্রমণ করে এবং মারধর করে এক জায়গায় বেঁধে রাখে। বোরহানকেও জাহাঙ্গীর বলে রেখেছিল যে আলটিমেটলি তারা প্রদীপকে মেরে ফেলবে। রাতের বেলা তখন বোরহান খারাপ উদ্দেশ্য নিয়ে শক্তির ঘরে ঢোকার চেষ্টা করে। তবে শক্তির হাতে চাপাতি দেখে সে নিজেকে গুটিয়ে নেয়। এদিকে প্রদীপকে বেঁধে রেখে সেই গুন্ডা বাহিনী পাহাড়ে মদ খেয়ে মাস্তি করছিল। সেই সময় তাদেরকে জাহাঙ্গীর ফোন দিয়ে প্রদীপকে মেরে ফেলার অর্ডার করে। মদ খাওয়ার কারণে তারা এমনিতেই একটু মাতাল অবস্থায় ছিল। তাই প্রদীপ হঠাৎ করে তাদের উপরে পাল্টা আক্রমণ করে ধরাশায়ী করে ফেলে। এরপর তাদের পিস্তল দিয়ে তাদেরকে গুলি করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। প্রদীপ কটেজে ফিরে এসে শক্তিকে তাড়াতাড়ি ব্যাগ গোছাতে বলে। এর মধ্যে বোরহান জেনে যায় প্রদীপের পালিয়ে আসার কথা। প্রদীপ এবং শক্তি তখন সেখান থেকে বের হয়ে যাচ্ছিল। আর বোরহান তাদের উপর তখন পিস্তল নিয়ে অ্যাটাক করে। তাদের মধ্যে ধীরে ধীরে দ্বন্দ্ব যুদ্ধ শুরু হয়ে যায়। এক পর্যায়ে বোরহান যখন প্রদীপের টুটি চেপে ধরেছিল তখন শক্তি একটা ইট দিয়ে বোরহানের মাথায় বাড়ি দিয়ে প্রদীপকে বাঁচায়। এদিকে জাহাঙ্গীর নওরোজ সাহেবের পুরাতন সব লোকদেরকে বাদ দিয়ে নতুন নতুন লোকদেরকে এনে তারা ক্যাডার বাহিনী সাজাচ্ছিল। সেই লোকদেরকে দিয়ে এমপি সাহেবের ক্যাডার বাহিনী যারা নওরোজ সাহেবের গাড়ি বহরে হামলা করেছিল তাদেরকে একে একে হত্যা করাতে থাকে জাহাঙ্গীর। যেহেতু জাহাঙ্গীর আজম সাহেবের সাথে হাত মিলিয়েছিল তাই নওরোজ সাহেবের লোকদেরকে দিয়ে সাবেক এমপি সাহেবের লোকদেরকে হত্যা করিয়ে নিজেদের রাস্তা ক্লিয়ার করছিল তারা। নওরোজ সাহেবের একটি ছেলে ছিল যার নাম ছিল শাহেদ। শহর থেকে পড়াশোনা শেষ করে সে গ্রামে আসে। তার মূল উদ্দেশ্য ছিল তার বাবাকে সে ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করাবে। জাহাঙ্গীর এবং আজম ব্যাপারীর দুজন মিলেই শাহেদকে বিভিন্ন সময়ে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল। তবে এত কিছুর পরেও নওরোজ সাহেব স্বরূপকাঠি ছেড়ে ঢাকা যেতে রাজি হচ্ছিল না। তখন আজম পথের কাঁটা দূর করার জন্য নতুন একটা প্ল্যান করে। সে শাহ আলম নামের এক ডাকাতকে ধরে নিয়ে আসে। তাকে দায়িত্ব দেয় নওরোজ সাহেবকে হত্যা করার। বিনিময়ে টাকা তো পাবেই,
সেই সাথে তার নিজের একটা ছোট বিজনেসেও লাগিয়ে দেবে শাহ আলমকে। কথা মতো শাহ আলম রাতের বেলায় নিজের ডাকাত বাহিনী নিয়ে যায় নওরোজ সাহেবের বাড়িতে। কথা মতো সেদিন জাহাঙ্গীর বাড়িতে কোনো গার্ডও রাখেনি। শাহ আলম যথেষ্ট সতর্কতা অবলম্বন করলেও নওরোজ সাহেবের শিকারী কানকে সে ফাঁকি দিতে পারে না। আশেপাশের শব্দ পেয়ে নওরোজ সাহেব আগেই বুঝে যায় এবং শাহ আলম কিছু বুঝে ওঠার আগেই তাকে ধরে ফেলে। তবে শাহ আলম মুখ খোলার আগে জাহাঙ্গীর তাকে গুলি করে হত্যা করে। এই ব্যাপারটিতে নওরোজ সাহেব বেশ রেগে যায় এবং জাহাঙ্গীরকে চড় মেরে বসে, কারণ সে চাইছিল ডাকাতটাকে না মেরে তার কাছ থেকে তথ্য বের করতে হবে। শাহ আলম কিছু না বলে মারা গেলেও নওরোজ সাহেব বুঝতে পারে ঘটনাটা অবশ্যই আজমের চাল ছিল, তাই সে শাহ আলমের গলা কেটে আজমের বাড়িতে পাঠায়। চারিদিকে এত ষড়যন্ত্র দেখে এই বৃদ্ধ অবস্থায় নওরোজ সাহেব বেশ অসুস্থ হয়ে পড়ে। তিনি প্রদীপকে বাঁচানোর শেষ চেষ্টা হিসাবে যেদিন প্রদীপের সাথে এমপি সাজুর বাদানুবাদ হয়েছিল সেই ঘটনার একমাত্র জীবিত সাক্ষী মোবাশ্বেরকে খুঁজে বের করার দায়িত্ব দেন জাহাঙ্গীরকে। জাহাঙ্গীর মোবাশ্বেরকে খুঁজে বের করে ঠিকই, কিন্তু তাকে নওরোজ সাহেবের কাছে না এনে নিজেই হত্যা করে ফেলে, কারণ সে জানত মোবাশ্বের যদি সাক্ষী দেয় প্রদীপ গুলি করেনি তাহলে তাদের প্ল্যান বানচাল হয়ে যাবে। আর মোবাশ্বেরের মৃত্যুর মাধ্যমে জাহাঙ্গীর মূলত ওই ঘটনার সমস্ত সাক্ষী ক্লিয়ার করে ফেলে। এদিকে বোরহানের কটেজ থেকে পালিয়ে আসার পর প্রদীপ শক্তিকে নিয়ে লোকালয় ছেড়ে বেশ দূরে একটা গ্রামের ভেতরে আশ্রয় নেয়। সেখানে সুরমা খালা নামে এক মহিলার সহায়তায় তারা একটা বাসা ভাড়া করে বেশ স্বল্প মূল্যে। শক্তির প্রেগন্যান্সি তখন লাস্ট স্টেজে ছিল, তাই তাকে দেখে সুরমা খালার মনে একটা মায়া সৃষ্টি হয়েছিল। কিন্তু হঠাৎ করে একদিন তার দোকানের এক কর্মচারী ইউটিউবে নিউজ দেখতে দেখতে দেখে ফেলে যে প্রদীপ আসলে একজন এমপির মার্ডার কেসের আসামি। তখন সুরমা খালা রেগে তাদের বাড়ি থেকে বের করে দিতে চায়, তবে শক্তি বুঝিয়ে বলে আসলে তার স্বামী হত্যা করেনি, রাজনীতি করার কারণে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, আর এরকম অবস্থায় তাদের পক্ষে অন্য কোথাও যাওয়াও সম্ভব না। বাচ্চা ডেলিভারি হলে শক্তি কথা দেয় তারা এখান থেকে চলে যাবে। শক্তির কান্না দেখে মহিলাটির মনে মায়া জন্মায়। সে তাদেরকে থাকতে দেয় এবং বলে এই অবস্থায় দেশের কোনো জায়গা তাদের জন্য নিরাপদ না। তাদের কাছে একটা লাইন আছে যার মাধ্যমে প্রদীপ চাইলে শক্তিকে নিয়ে মায়ানমার হয়ে ভারতের বর্ডার পাড়ি দিয়ে চলে যেতে পারে এবং সেখানে গিয়ে নতুন জীবন শুরু করতে পারে। প্রদীপ এই কথায় রাজি হয় এবং একজন লোকের মাধ্যমে বর্ডার পার হয়ে বার্মা দিয়ে ভারতের মিজোরাম যাওয়ার ব্যবস্থা করে। তবে এভাবে খুনি হয়ে পালিয়ে বেড়াতে প্রদীপের আর ভালো লাগছিল না। সে তার পরিচিত এক সাংবাদিককে আননোন নাম্বার থেকে ফোন করে বলে এমপি সাহেবের শরীরে যে গুলি পাওয়া গেছে আর প্রদীপের পিস্তল থেকে যে গুলি বের হয়েছে সেটার স্যাম্পল ম্যাচ করলেই তারা জানতে পারবে যে আসলে প্রদীপ এমপি সাহেবকে হত্যা করেনি। তবে পুরো দেশ তখন এই হত্যাকাণ্ড নিয়ে এতটাই উত্তপ্ত ছিল যে সেই সাংবাদিকের পক্ষে খুব বেশি কিছু করা সম্ভব ছিল না। এদিকে জাহাঙ্গীর আজম ব্যাপারীর সাথে সাজু এমপির বিধবা স্ত্রী হেলেনার সাক্ষাৎ করিয়ে দেয়। হেলেনাকে সে বোঝায় তার স্বামীর হত্যাকারী প্রদীপ অবশ্যই নওরোজ সাহেবের কথা মতো কাজ করেছে, অর্থাৎ নওরোজ সাহেব তাদের কমন শত্রু। হেলেনা তাদেরকে জানায় আসন্ন উপনির্বাচনে সেই এমপি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, আর সে যদি এমপি হতে পারে তাহলে আজম ব্যাপারী এবং জাহাঙ্গীরের ব্যবসায় সে ফুল সাপোর্ট দেবে। এই এলাকার মাথা হবে তখন আজম ব্যাপারী। আজম ব্যাপারী তখন হেলেনার সাথে এক হতে রাজি হয়। তবে তারা সিদ্ধান্ত নেয় নওরোজ সাহেব যদি সুস্থ হয়ে সরবকাঠিতে ফিরে আসে তাহলে তাদের এই প্ল্যান এক্সিকিউশন করা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু রাজনীতিতে নওরোজ সাহেবের যে প্রতিপত্তি ছিল সেটাকে ভেদ করে তাদের পক্ষেও নওরোজ সাহেবকে হত্যা করা সম্ভব হচ্ছিল না। তখন জাহাঙ্গীর একটা বুদ্ধি দেয় যে প্রদীপকে ব্ল্যাকমেইল করে তাকে দিয়েই নওরোজ সাহেবকে হত্যা করাবে তারা। এদিকে প্রদীপকে খুঁজতে খুঁজতে খাগড়াছড়ির সেই গহীন গ্রামে চলে আসে পুলিশ, আর একই সাথে জাহাঙ্গীরের সেই লোকেরাও প্রদীপের খোঁজ পেয়ে যায়। প্রদীপ বাড়িতে ফিরে এসে দেখে শক্তির মাথায় তারা পিস্তল ঠেকিয়ে রেখেছেন। বাধ্য হয়ে প্রদীপ আজম ব্যাপারীর সাথে কথা বলে। আজম ব্যাপারী এবং হেলেনা দুজনে মিলে প্রদীপকে বোঝায় আজকে তার জীবনে যত সমস্যা সবকিছুই নওরোজ সাহেবের জন্যই হয়েছে। নওরোজ সাহেবের জন্য সে এত ঝুঁকি নিল, অথচ সে প্রদীপকে না বাঁচিয়ে ঢাকায় চলে গেল। হেলেনা যখন প্রদীপকে নওরোজ সাহেবকে হত্যা করার বিনিময়ে সরবকাঠিতে ফিরে স্বাভাবিক জীবনযাপনের অফার করে তখন প্রদীপ বেশ ক্ষেপে যায়। তবে স্ত্রী শক্তিকে বাঁচাতে চাইলে তার অন্য কোনো উপায়ও ছিল না।
এ কারণে প্রদীপ নওরোজ সাহেবকে হত্যা করার উদ্দেশ্যে ঢাকায় যায়। আগে থেকেই ঠিক করা থাকে যে হসপিটালের কাউন্টার থেকে তাকে অস্ত্র দেওয়া হবে। গভীর রাতে তখন সবাই ঘুমাচ্ছিল। আস্তে আস্তে প্রদীপ কেবিনে ঢোকে। প্রদীপ ঢোকার সাথে সাথেই নওরোজ সাহেব টের পেয়ে যায় এবং পিতৃস্নেহে তার খোঁজ খবর নেওয়া শুরু করে। প্রদীপের অনেক কষ্ট হলেও বুকে পাথর চেপে তার সাইলেন্সার লাগানো পিস্তলটা দিয়ে নওরোজ সাহেবের বুকে একাধিক গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে। নওরোজ সাহেবকে হত্যা করার খবর পাওয়ার পর শক্তিকে ছেড়ে দেয় জাহাঙ্গীরের গুন্ডা বাহিনী। প্রদীপ খাগড়াছড়িতে ফিরে যায়। তার কথা ছিল তারা স্বরূপকাঠিতে ফিরে আসবে, কিন্তু প্রদীপ আর সেই নোংরা রাজনীতির মাঝে পড়তে চায় না। সে মায়ানমার হয়ে ভারতের বর্ডার ক্রস করে চলে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে। তবে কথায় আছে, শত্রুর শেষ রাখতে নেই। আজম প্রদীপকে দিয়ে নওরোজ সাহেবের হত্যাকাণ্ড ঘটানোর পর জাহাঙ্গীরকে দায়িত্ব দেয় নওরোজ সাহেবের ছেলে শাহেদকে দিয়ে প্রতিশোধ নেওয়ানোর। অর্থাৎ তারা চাইছিল শাহেদ যেন প্রদীপকে হত্যা করার আদেশ দেয়। সেই প্ল্যান মতো জাহাঙ্গীর শাহেদকে বোঝাতে চায়, কিন্তু শাহেদ শহরে বড় হলেও তার পিতার মৃত্যুর পর তার ভেতরে একটা বোধশক্তি এসেছে। এতদিন ধরে জাহাঙ্গীর তাদের পরিবারের লবণ খেয়ে যে বেইমানি করে এসেছে সেটা সে বুঝতে পারে। তখন সে জাহাঙ্গীরের গায়ে হাত তোলে এবং তাকে একটা শেষ সুযোগ দেয়, আজম ব্যাপারী অথবা শাহেদ যে কোনো একজনকে বেছে নেওয়ার। জাহাঙ্গীর অবশ্য আজম ব্যাপারীর সাথে থাকার সিদ্ধান্ত নেন, কারণ তার মনে হচ্ছিল শহরে ছেড়ে শাহেদের পক্ষে স্বরূপকাঠির পলিটিক্স নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। প্রদীপ শক্তিকে নিয়ে বর্ডারের কাছে একটা গ্রামে বাসা নেয়। সেখানে শক্তির পেইন ওঠে। তাড়াতাড়ি করে প্রদীপ সুরমা খালাকে ডেকে নিয়ে আসে। সুরমা খালা তাকে জানায় শক্তিকে এখনই হাসপাতালে নিতে হবে। প্রদীপ তাড়াতাড়ি বাইরে যায় হাসপাতালে নেওয়ার জন্য, কোনো সিএনজি বা গাড়ি ম্যানেজ করার জন্য। কিন্তু তার আগেই সেখানে একটা মাইক্রো নিয়ে চলে আসে জাহাঙ্গীর। যেহেতু শাহেদকে দিয়ে প্রদীপকে হত্যা করাতে পারেনি, তাই সে নিজেই এসেছে প্রদীপকে শেষ করার জন্য। স্ত্রীর এই অবস্থায় অসহায় প্রদীপের কাছে কোনো অস্ত্র ছিল না। নিরস্ত্র অবস্থায় একের পর এক গুলি করে প্রদীপকে ঝাঁঝরা করে দেয় জাহাঙ্গীর। প্রদীপ যখন মারা যায় ঠিক সেই সময় সেই বাসাতেই সুরমা খালার সহায়তায় সন্তান প্রসব করে শক্তি। তার কোল জুড়ে আসে ফুটফুটে এক সন্তান। স্বামীকে হারিয়ে প্রথম 2 বছর শক্তি খাগড়াছড়িতেই অবস্থান করে। সিরিজের শেষ এপিসোডে আমরা দেখতে পাই শক্তি তার ছেলেকে নিয়ে স্বরূপকাঠিতে ফিরে আসে। স্বরূপকাঠিতে আসার পর সে যেই বাড়িটার সামনে প্রথম এসে দাঁড়ায় সেটা ছিল মূলত হেলেনারই বাসা। আর এখানেই সিরিজটি শেষ হয়ে যায়। পুরো সিরিজটিতে আমরা দেখতে পেয়েছি বাঁকে বাঁকে রাজনীতি এবং পেশি শক্তি প্রদর্শনের উদাহরণ। এলাকার সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী লোকগুলো কিভাবে নিজেদের স্বার্থ হাসিল করে সেটাই এই সিরিজটিতে তুলে ধরা হয়েছে। আর এরপর আমরা সিজন 2তে জানতে পারবো শক্তি এবং তার ছেলের গল্প। তো এই ছিল রঙিলা কিতাব সিরিজটির প্রথম সিজনের এক্সপ্লানেশন ভিডিও। সিরিজটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।